আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক মণ্ডলী, মানুষ শিক্ষা অর্জন করে, জ্ঞান অর্জন করে, দোলনা থেকে তাকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে হয়। আর এজন্য সে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ায়, কখনো বা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও উচ্চশিক্ষার জন্য যায়। প্রশ্ন হলো যে উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে হলে কোন কোন প্রক্রিয়াগুলো ফলো করতে হয়, সেখানে গিয়ে একজন বাঙালি হিসেবে তার প্রথম কোন সমস্যার সম্মুখীন হতে হয়, কোন দিকগুলো আগে থেকে জানা থাকলে তার জন্য যাত্রাটা সহজ হয়। এইরকম অনেক প্রশ্ন নিয়ে আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ। আজকের শিক্ষা সংলাপের 10ম পর্বের প্রতিপাদ্য বিষয় হলো উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন। এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আজকে আমাদের সঙ্গে সময় দিয়েছেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসা এবং আল ফুরকান দাওয়া সেন্টার বাহরাইনের সাবেক দায়ী শেখ শরীফুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তো আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সঙ্গে সময় দিলেন ব্যস্ততার মাঝেও, এবং আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য এবং যারা বিদেশ যেতে চান তাদের জন্য যে সমস্ত সমস্যাগুলো হয় এবং প্রক্রিয়াগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন। সে সঙ্গে জানাবেন কে কোন স্থান থেকে দেখছেন। এই বিদেশ গমন নিয়ে যদি আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে করতে পারেন। যদি এ সংক্রান্ত আপনার কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেটাও আপনি অন্যের সঙ্গে কমেন্টে শেয়ার করতে পারেন, যেন অন্যরাও এই প্রোগ্রামটি দেখে উপকৃত হতে পারে। সেজন্য শেয়ার করতে ভুলবেন না। চলুন আজকে আমরা আমাদের অতিথির কাছ থেকে আমাদের এই সমস্ত এক্সপিরিয়েন্সগুলো, তার যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেগুলো শুনি এবং আমাদের পরবর্তী যারা বিদেশ ভ্রমণ করবে তাদের জন্য সহযোগী কিছু উত্তর আমরা জেনে নেই। শেখ, আমরা প্রথম যে বিষয়টি জানতে চাইব সেটা হচ্ছে যে বাংলাদেশে শিক্ষা অর্জনের জন্য দিনী প্রতিষ্ঠান বলি কিংবা অন ইসলামিক বলি, বিভিন্ন রকম অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে আছে। এরপরেও কেন বিদেশ যাওয়ার প্রয়োজন, কেন সেখানে গিয়ে দিন শিক্ষা করাটা, ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়াটা, এই প্রয়োজনটা কেন সেখানে বেশি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আমাদের সম্মানিত সঞ্চালক সাহেব যে প্রশ্নটি করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমরা বাংলাদেশে তো শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই। জি, দেখা যাচ্ছে প্রতিষ্ঠান, যদি আমাদের রাজশাহী জেলাতেই বলি তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান। জি, এ ধরনের সারা দেশে বহু শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখছি, ইসলামিক নন ইসলামিক সব মিলে বহু শিক্ষা প্রতিষ্ঠান এবং ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে। তারপরেও কেন আমরা বিদেশে যাব লেখাপড়া করার জন্য, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্ষেত্রে বলবো, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় আছে, সারা বিশ্বের সব দেশেই আছে। শিক্ষা ব্যবস্থার সমস্যা আসলে মূলত। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু শিক্ষা ব্যবস্থা এমনভাবে ঢেলে সাজানো হয়েছে যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা আমরা সবাই জানি যে এমন শিক্ষা ব্যবস্থা যেখানে ভালো উচ্চতর জ্ঞান অর্জনের জন্য আমাদের অনেক জায়গায় ঘাটতি আছে। মানুষ তো শিক্ষা অর্জনের জন্যই যাচ্ছে। জি, হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে বিদেশে শিক্ষা অর্জন করতে গেলে তার তো ব্যাপক খরচের একটা বিষয়। জি, অনেকের বাবা দেখা যাচ্ছে যে তার জমি জায়গা বিক্রি করে তার সন্তানকে পাঠাচ্ছে যে আমার ছেলে বিদেশে যাক এবং ভালো একটা শিক্ষা অর্জন করে আসুক। তো এত কিছু করবে কেন? বাংলাদেশে যদি শিক্ষা ব্যবস্থা ভালো হয় আর বাংলাদেশে স্কুল মাদ্রাসাগুলোতে পড়েই যদি উচ্চতর ডিগ্রি লাভ করা যায়, উচ্চতর শিক্ষা লাভ করা যায়, তো বাংলাদেশের অভিভাবকরা যারা তাদের সন্তানদেরকে চায় যে উচ্চতর ডিগ্রি লাভ করবে, তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিদেশে তার সন্তানকে পাঠাচ্ছে জমি জায়গা বিক্রি করে, তাও চাচ্ছে যে আমার সন্তান একটা উচ্চতর ডিগ্রি লাভ করুক, ভালো জ্ঞান অর্জন করুক। সে কিন্তু সম্পদের মায়া দেওয়া করছে কখনোই নয়, এবং সবসময় মনে করছে যে আমার সন্তানই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। জি, আমার সন্তান যদি উচ্চতর ডিগ্রি লাভ করে, ভালো জ্ঞান অর্জন করে, এর চাইতে বড় সম্পদ আসলেও হতে পারে না। এজন্য প্রতিটি পিতামাতায় চেষ্টা করে যে তার সর্বোচ্চ দিয়ে, হ্যাঁ, সব কিছু দিয়ে তার সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার এবং ভালো একজন জ্ঞানী মানুষ বানানোর। জি, কিন্তু আমাদের দেশ থেকে কেন বিদেশে যাচ্ছে? কারণ আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেখান থেকে ভালো কিছু হচ্ছে না। যেমন আমরা উদাহরণ স্বরূপ বলতে পারি যে বাংলাদেশের যখন মানুষের তো আমাদের একটা বিবেক আছে, আমাদের বিবেক বহির্ভূত কোনো কাজ বা শিক্ষা ব্যবস্থা যখন চালু হয় তখন স্বাভাবিকভাবে আমাদের ব্রেন কিন্তু একটু নড়ে চড়ে বসে যে আমরা কী করতে যাচ্ছি। যেমন বানরবাদী শিক্ষা ব্যবস্থা,
মানুষ বানর থেকে এসেছে, এই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু করতেছে। এখন যতই একজন মানুষ যদি ইসলাম বিদ্বেষীও হয়, তারপরে এতটুকু সে জানে যে মানুষ আসলে বানর থেকে সৃষ্টি হয়। এটা একটা অস্বাভাবিক এবং বিবেক বহির্ভূত, মানে কেউ এটা মানতে চাইবে না এটা, যে আমার পূর্বপুরুষ বানর ছিলেন, বানরের সন্তান আমি, মানতেই তো কখনোই মানবে না। এবং আমি বিশ্বাস করি যেটা, যে যারা এই শিক্ষা ব্যবস্থা চালু করছে তাদেরকেও যদি সরাসরি জিজ্ঞেস করা হয় যে আপনি কি মনে করেন যে আপনি বানর থেকে সৃষ্টি হয়েছেন, আমার মনে হয় যে সেও বলবে যে না না, আমি বানর থেকে সৃষ্টি হয়নি। কিন্তু কেন জানো, বা কাদের প্ররোচনার শিকার হচ্ছে বা কাদের ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের সে ধরনের শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে, তো আল্লাহ আলাম। আবার দেখা যাচ্ছে কি, যে আজকে দেখা যাচ্ছে ট্রান্সজেন্ডারবাদ আমাদের শিক্ষা ব্যবস্থা চলে আসছে। ট্রান্সজেন্ডারবাদ, মানুষকে, বাচ্চাদেরকে শেখানো হচ্ছে যে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নয়, বা একটা মানুষের পরিচয় হবে তার মন যেটা বলবে, হ্যাঁ, তাদের মনের পরিচয় অনুযায়ী, বাহ্যিক দেহের পরিচয় অনুযায়ী নয়। দেখা যাচ্ছে যে একজন যুবক মানুষ, তো মনে হচ্ছে যে আমি মনে হয় মেয়ে, তো ওকে মেয়ে হিসেবে পরিচয় দেওয়া হবে। আবার একজন মেয়ে, একটা যুবতী মনে করছে আমি মনে হয় ছেলে, আমি যুবক, তাকে যুবক হিসেবে গণ্য করা হবে। এই যে পরিচয়, এটা কখনো কি মানুষের বিবেক সাপোর্ট করবে? কখনোই করবে না। এবং দেখা যাচ্ছে যে এটা করে আজকে কি করতে চাচ্ছে তারা চাচ্ছে যে নারী পুরুষের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে, নারী পুরুষ সবাই একসাথে চলাফেরা করবে, একসাথে থাকবে, মানে কোনো যেন ভেদাভেদ না থাকে, নারী পুরুষ সবাই একই। হ্যাঁ, এইটা আসলে ইসলামের বিধানকে নষ্ট করে দেওয়ার জন্য এটা করা হচ্ছে। এবং স্কুল কলেজগুলোকে, বাচ্চাগুলোকে এটাই কিন্তু শিক্ষা দেওয়া হচ্ছে। একজন সচেতন অভিভাবক যখন দেখছে যে তার সন্তানকে এই সমস্ত ট্রান্সজেন্ডারবাদ শেখানো হচ্ছে, তখন ওই অভিভাবক তার স্বভাবতে চাচ্ছে যে না, আমার এই সন্তান যদি এখানে থাকে তা আমার এই সন্তান আসলেই সুসন্তান হিসেবে গড়ে উঠবে না, হ্যাঁ, বা চরিত্রবান মানুষ হিসেবে গড়ে উঠবে না। এই জন্য চাচ্ছে যে না, আমার সন্তান মানে বিদেশি যাক। হ্যাঁ, আবার আজকে দেখা যাচ্ছে যে স্কুল কলেজগুলোতে বা স্কুলে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে যে ডিম কীভাবে ভাজতে হবে, হ্যাঁ, ঘর কীভাবে পরিষ্কার করতে হবে, বাথরুম কীভাবে পরিষ্কার করতে হবে। এটা যে জ্ঞান নয় সেটা বলছি না, এটাও একটা জ্ঞান। কিন্তু যখন একটা ভালো যেটা উচ্চতর ডিগ্রি লাভ করার জন্য, উচ্চতর জ্ঞান অর্জন করার জন্য সব জ্ঞানকে অ্যাভয়েড করে যখন ডিম ভাজানো শেখানো হচ্ছে, তখন প্রতিটি অভিভাবকের ব্রেনে একটা প্রশ্ন জাগছে যে আমরা আসলে আমাদের সন্তান ভবিষ্যতে কি করবে, তারা কোন শিক্ষা শিক্ষিত হবে। এই জন্য সবাই চাচ্ছে যে আমার সন্তানটা একটু বিদেশে যাক বা সেখান থেকে ভালো কিছু শিখে আসুক। আচ্ছা, তাহলে আমরা প্রথম পয়েন্ট এটা বলতে পারি যে দেশের শিক্ষা ব্যবস্থাটাকে আরো একটু উন্নত করার দরকার, এবং মেইন যে শিক্ষার যে আলো যেন সেটা থাকে, সেটা চেষ্টা করা। অবশ্যই এইখানে বিদেশ যাওয়ার আরো একটা কারণ হতে পারে কিনা এরকমটা, যে বিদেশি শিক্ষাগুলো সেগুলো বাস্তবসম্মত এবং সেগুলো মানুষের জীবনে উপকারে আসে, এবং সেগুলো সে শিখলে তার জন্য, তার সমাজের জন্য এবং সবার জন্য উপকার হবে। এই জিনিসটা আকৃষ্ট করছে কিনা? সেটা জাযাকুমুল্লাহ খাইরান, অবশ্যই সেটা আকৃষ্ট করছে। এটার সাথে সাথে আমিও বলি যে বিদেশে একটা জিনিস খুব ফলো করা হয়, যে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা বয়স থেকে তাকে কিভাবে ভালো মানুষ তৈরি করা যায় এই শিক্ষা আগে দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে যেমন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় দেখা যায় যে একজন মানুষ কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, কিন্তু তার যে ধর্মীয় জ্ঞান, যেই জ্ঞান তাকে তার প্রতিপালকের আনুগত্য করতে শেখাবে এবং তাকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে শেখাবে, সেই জ্ঞান কিন্তু আমাদের দেশে নাই। অনেক মানুষ দেখে কোরআন পড়তে জানে না, কিছুই জানে না, অধিকাংশ লোকে পারে না। কিন্তু আজকে যদি আমরা যাই, সৌদি আরবে যাই, আমরা যদি কুয়েতে যাই, বাহরাইনে যাই, এই দেশগুলোতে কি যে ইন্টার লেভেল পর্যন্ত প্রত্যেকটা ছাত্রকে একই সিলেবাসে পড়ানো হয় এবং কোরআন হাদিসের যথেষ্ট সিলেবাস থাকে। একজন ভালো ছাত্র সে মেডিকেল সায়েন্স পড়ুক ইন্টার লেভেলের পরে, বা সে ইঞ্জিনিয়ারিং পড়ুক, যাই করুক না কেন, তার যে একটা ধর্মীয় জ্ঞান যেটা সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাকে সহায়ক হবে তার জন্য, সেটা কিন্তু তাকে প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছে। সবার জন্য বাধ্যতামূলক একই সিলেবাস চলতেছে। এজন্য আমরা যখন কোনো মেডিকেলে যাই, যখন সৌদি আরবে কোনো মেডিকেলে যাওয়া হয়, তো ডক্টররা এত কোরআন হাদিস বলে, মনে বলে যে মাশাআল্লাহ, তার থেকে আমাকে শিখতে হবে কোরআন হাদিস। মানে কারণ ব্রিলিয়ান্ট ডক্টর স্বাভাবিকভাবে ব্রিলিয়ান্ট হয়, তো একটা ব্রিলিয়ান্ট ছাত্র তার যে সিলেবাস ইন্টার লেভেল পর্যন্ত ওটা ভালো হয়ে পড়েছে, এই জন্য তার দিনের সম্পর্কে, তার আল্লাহ যে দাসত্ব করতে হবে এই সম্পর্কে যা ইবাদত করা দরকার সেটা সে পরিপূর্ণভাবে জেনে যায়। এবং এটা আরও একটা বিষয় আছে এখানে, যে
যে ডাক্তার সে কিন্তু জানে মানুষের বডির কোথায় কি আছে, আর এর সঙ্গে যে আল্লাহর একটা কথার সত্যতা আছে, জি জি জি। তখন কিন্তু সে সেটা খুঁজে পায়। অবশ্যই 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 এটা। আর আসলেই মানে আল্লাহর বিধান পড়লে আর যদি এই জ্ঞানের সাথে মিলে যায় তো তার ইমানটা কিন্তু আরো বেড়ে যায়, স্বাভাবিকভাবে বাড়বে। যখন আমার জ্ঞান, আমি যেটা জানি তার সাথে আল্লাহর বিধান মিলে যাচ্ছে, তখন আল্লাহর প্রতি আনুগত্য স্বাভাবিকভাবে বেড়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এই জন্য বলবো যে বিদেশে যাওয়ার বেশ কিছু কারণ, তার মধ্যে সর্বপ্রধান কারণ হলো শিক্ষা ব্যবস্থা। আমাদের সেই শিক্ষা ব্যবস্থাকে যদি ওইভাবে সুন্দরভাবে ঢেলে সাজানো হয় তাহলে আমাদের দেশের মানুষকে, আমাদের দেশের শিক্ষার্থীদেরকে আর বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না, এত টাকা পয়সা খরচ করারও দরকার হবে না। আরেকটা বিষয় কাজ করে যে আমাদের দেশের মানুষের মাইন্ডগত একটু সমস্যা। মাইন্ড মানে কি সমস্যা বলতে, আমাদের দেশেও কিন্তু শিক্ষা ব্যবস্থা কিছু আছে, যেমন আমাদের দেশে যদি মেডিকেল কেউ পড়ে, মেডিকেল সায়েন্স, তো দেখা যাচ্ছে তাকে কিন্তু কম পরিশ্রম করতে হয় না, প্রচুর পরিশ্রম করতে হয়। এবং অন্য দেশের মেডিকেল সায়েন্স পড়ার সাথে আমাদের দেশের মেডিকেল সায়েন্স কিন্তু কম নয়, অনেক বেশি লেখাপড়া করতে হয়। কিন্তু আমাদের দেশের মাইন্ড কি, মানুষের মাইন্ড হলো যে বিদেশে পড়ে এসেছে মানে তার মূল্যায়ন মানে অনেক বেশি। হ্যাঁ, তো আমাদের দেশের শিক্ষার্থীরাও চায় যে আমার একটু মূল্যায়ন হোক, আমি বিদেশ থেকে পড়ে এসেছি, এটা বলতে মনে হয় আমরা একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং মানুষও মনে হয় তাকে মূল্যায়ন বেশি করে, হ্যাঁ এদিকে আকৃষ্ট হয়। এটাও একটু কাজ করে যে আমি যাই করি, যাক বিদেশে যাই একটু লেখাপড়া করে আসি। হ্যাঁ, এটাও একটা ব্যাপার হতে পারে, আল্লাহু আলাম। তাহলে আমরা এইখানে 3টা জিনিস বলতে পারি। একটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে, 2 নাম্বারটা হলো বিদেশে শিক্ষার একটা আগ্রহ বেশি এবং সেটার চাহিদাটাও বেশি, আর 3 নাম্বার যেটা আপনি বললেন মানুষের বিদেশ থেকে পড়ে আসার প্রতি একটা আগ্রহ বেশি। আচ্ছা, এই জায়গাটায় আমরা আরও একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে মাদ্রাসা লেভেলে তো শিক্ষা ব্যবস্থাটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো বলতে পারি আমরা। সেই জায়গা থেকে তার সানাবিয়া শেষ করার পর, আবার অনেকে কুল্লিয়া শেষ করার পর সে বিদেশে পাড়ি জমায় উচ্চশিক্ষার জন্য। এই জিনিসটা কেন, বা সেই জায়গাটা যাওয়ার প্রয়োজন হয় কিনা? জাযাকাল্লাহু খাইরান। আসলে যখন মানুষ আমাদের মাদ্রাসা শিক্ষা, বিশেষ করে ইসলামিক শিক্ষা, একটা ছাত্র সানাবিয়া পাশ করলো, তারপরে সে কুল্লিয়া পাশ করলো, তারপরে সে বিদেশ যাবে, এক্ষেত্রে আমি বলবো যে লেখাপড়া কিন্তু আসলে নিজের কাছে প্রথমত। হ্যাঁ, আমরা যদি নিজে আমরা দেশের থেকেও যদি লেখাপড়া করি সঠিকভাবে তাহলে অনেক কিছু অর্জন করা যায়। বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না। আবার বিদেশে গেলাম কিন্তু বিলাসী হয়ে গেলাম, হ্যাঁ বিলাসিতা আমাকে গ্রাস করলো, তাহলে কিন্তু বিদেশে যেও কোনো লাভ হবে না। এজন্য সর্বোপরি প্রত্যেকটা ছাত্রদের উদ্দেশ্যে বলবো যে যারা আমরা মাদ্রাসায় পড়ছি, আমাদের দেশে লেখাপড়া করে অনেক কিছু করা সম্ভব, বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না স্বাভাবিকভাবে। তারপরেও যদি বিদেশে যাওয়া হয় সেটা ভালো। কী কারণে, আমাদের দেশের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাও সেগুলোর মধ্যেও ঘাটতি তো অবশ্যই আছে, ঘাটতির শেষ নেই। দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথাই যদি আমরা বলি, যে ইন্ডিয়ার আমরা যখন মডার্ন ইউনিভার্সিটিতে পড়তাম, তো ইন্ডিয়ার যারা মাদ্রাসায় পড়ে এসেছে তাদের সেই ছাত্রদের দেখা যায় যে যেই কিতাবগুলো আমাদের মানে মডার্ন ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, একই কিতাব তারা ইন্ডিয়াতে পড়ে এসেছে। আর আমরা যখন আমাদের দেশ থেকে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে আসলে আমরা ওই বইগুলোর সাথে পরিচিতই নই। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। যেহেতু আমাদের দেশ থেকে এই শিক্ষা ব্যবস্থার ঘাটতিটা আছে, এই জন্য সবাই চেষ্টা করে যে আমি মনে হয় একটু বিদেশে যাই, যে উচ্চতর ডিগ্রি লাভ করে আসি। হ্যাঁ, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা থেকে তাদের শিক্ষা ব্যবস্থার মানটা অনেক ভালো। এই দৃষ্টিকোণ থেকে যেতে পারে, যাওয়ার ইচ্ছা থাকা ভালো, কিন্তু যাওয়ার জন্য মরিয়া হওয়া উচিত নয়, বরং যে কোনো জায়গা থেকেই এলেম হাসিল করা যায়। হ্যাঁ, যেমন আমরা অনেক উদাহরণ দিতে পারি। আমাদের মোহতারাম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, তিনি তো কোনো বিদেশে যাননি লেখাপড়া করতে। তা আমি যদি বলি যে আসলে তার সমতুল্য আলেম পাওয়া তো খুব কঠিন। হ্যাঁ, আমরা যতই বিদেশ থেকে পড়ে আসি, আমরা তার কাছে দাঁড়াই তা আমাদেরকে এলমের মিসকিন মনে হয়। হ্যাঁ, যে মাশাআল্লাহ তিনি সেই পড়েছেন, অথচ মনে হয় যে তার কাছে আমাদের এলেমের মিসকিন মনে হয়। তো আসলে এটা প্রমাণ করে যে আসলে বিদেশে যেতেই হবে বা গেলেই বড় কিছু হওয়া যাবে, এটা বিষয় নয়, বরং এলেম হাসিলের জন্য নিজের মন মানসিকতা মজবুত করা দরকার, এবং সেভাবে লেখাপড়া করলে ইনশাআল্লাহ বড় কিছু হওয়া যাবে। এখানে আরেকটা বিষয় বলতে চাই যে যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করে এদের অধিকাংশের লক্ষ্য কিন্তু থাকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। তা আমরা আপনার কথা থেকে বুঝতে পারলাম যেখানে পড়ুক সে যেন ভালো করে পড়ে। জি। এবং অনেকে দেখা যায় সেখানে চান্স হলো না বলে তার পড়াশোনাটা আর ওরকম ভাবে চালিয়ে যায় না। তাদের উদ্দেশ্যে কি বলবে? আসলে প্রথমত বলবো যে কেউ চান্স পেলো কি পেলো না সেটা তো তাকদিরের বিষয়। জি, আমার তাকদিরে যা আছে সে তা ঘটবে, এই তাকদিরে বিশ্বাস করা ইমানের একটা মানে অংশ। এজন্য অবশ্যই যারা
মানে ভেঙে পড়ে যে আমার মনে হয় হলো না, তো আমি আর কিছু কী করব, বুঝতে হবে যে তার তাকদিরে বিশ্বাস মনে হয় কম। প্রথমত তাকদিরকে যথেষ্ট মানে একবারে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে এবং মনে করতে হবে যে আমার মদিনায় চান্স হলো না মানে হয়তোবা এটাই আমার জন্য কল্যাণ, জি। আল্লাহ আমার এখানে কল্যাণ রেখেছেন, অতএব আমি আমার চেষ্টা চালিয়ে যাব, নিরাশ হওয়ার দরকার নেই। আল্লাহর মানে মানে রহমত থেকে কেউ যেন কখনো নিরাশ না হয়। নিরাশ মুমিন কখনো নিরাশ হয় না, এটা মনে রাখতে হবে। অতএব মদিনা চান্স পেলেই যে বড় কিছু হবে সেটাও নয়। অনেক মদিনা পাশ করা আমরা দেখেছি, অনেক প্রমাণ পাওয়া যাবে যে মদিনা পাশ করে এসেছে কিন্তু এলেম কালাম কম। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে মদিনা পাশ করলেই বা মদিনা চান্স পাইলে বিরাট কিছু হয়ে গেল, সেটা নয়। এরকম না, যদি মদিনা পড়ে আলহামদুলিল্লাহ তার ফজিলত হাসিল করে পূর্ণ, সে মদিনায় পড়ে সে যথেষ্ট জ্ঞান অর্জন করে, তাহলে ইনশাআল্লাহ সেটা ঠিক আছে, ভালো, আলহামদুলিল্লাহ, কারণ সেখানে ব্যবস্থাপনা আছে অর্জন করার ব্যাপার। কিন্তু মদিনা চান্স হলো না বলে সে নিরাশ হয়ে গেল, এটা যেন কখনো কেউ যেন না হয়। জি, আমরা তাহলে এটা বলতে পারি যে মদিনায় পড়াটা ভালো, এবং সেটাই একমাত্র, আবার এটাও বলতে পারি যে মদিনাই একমাত্র জ্ঞান অর্জনের জায়গা নয়, না, চাইলে সে নিজ থেকেও দেশে পড়াশোনা করতে পারে। অবশ্যই। জাযাকাল্লাহ খায়রান। আমরা বিস্তারিতভাবে একটা জিনিস জানলাম, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এইরকম আরও অনেক বিষয়গুলো যেন আপনার অন্য ভাইয়েরাও জানতে পারে এবং তারাও যেন এখান থেকে উপকৃত হতে পারে, সেজন্য শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য উদ্বুদ্ধ করবেন। যদি এই সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টে করবেন এবং অন্যের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। হ্যাঁ জি শেখ, আমরা এবার যে জানতে চাইবো আপনার কাছে সেটা হচ্ছে যে বিদেশে আবেদনের জন্য কিংবা সেখানে যাওয়ার জন্য একটা প্রক্রিয়া আছে অবশ্যই, এবং সেটা স্টেজ বাই স্টেজ, ধাপে ধাপে সেটা পূর্ণ হয়। যদি খুব সংক্ষিপ্তভাবে আমাদের সেই প্রক্রিয়াটা একটু বলতেন। জাযাকুমুল্লাহ খায়রান। বিদেশে যাওয়ার জন্য প্রক্রিয়া, যেমন প্রথম প্রক্রিয়া বলবো যে অবশ্যই একটা মারহালা আছে, যে এই মারহালাতে পৌঁছলে আবেদন করার সুযোগ। যেমন মদিনা ইউনিভার্সিটিতে যদি কেউ আবেদন করে তাহলে তার জন্য অবশ্যই আলেম পাশ করা, আমাদের দেশের যে আলেম বলে ইন্টার লেভেল, সেটা কমপ্লিট, কারণ এটা বিশ্ববিদ্যালয়, যেহেতু বিশ্ববিদ্যালয়ের নিয়মে বিশ্ববিদ্যালয় চলবে, তো ইন্টার লেভেল পর্যন্ত তাকে সার্টিফিকেট নিতে হবে। তো সেই প্রক্রিয়া তো অবশ্যই তার থাকতে হবে। এরপরে প্রক্রিয়া হলো অবশ্যই প্রত্যেকে যে কোনো ইউনিভার্সিটিতে যদি তার ভর্তি হওয়ার আগ্রহ থাকে, সর্বপ্রথম ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকবে। ওয়েবসাইট এখন তো বর্তমান সারা বিশ্ব হাতের মুঠে, জি, চাইলে দেখতে পারে। ওয়েবসাইটে ঢুকবে, সেখানে তাদের সেই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করার বা আবেদন করার কিছু নিয়মকানুন, কিছু শুরুত আছে, শর্ত আছে। সেই শর্তগুলো সে দেখবে এবং পূরণ করার চেষ্টা করবে যে এই শর্তগুলোর মধ্যে আমি পড়ছি কি না। তাহলে শর্তগুলো পূরণ করবে, প্রত্যেকটা পয়েন্ট আকারে শর্তগুলো পূরণ করবে, তার সার্টিফিকেট রেডি করবে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে প্রায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য বা স্কলারশিপ পাওয়ার জন্য তার কিছু তাজকিয়া দরকার হয়, কিছু বিশিষ্ট ওলামায়ে কেরামের বা বিশিষ্ট ব্যক্তিত্বের কিছু তাজকিয়া, প্রশংসাপত্র সব জায়গাতে লাগে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে লাগে, সেটা করে ফেলবে। এবং দেখা যায় অ্যাপ্লিকেশন করার জন্য পাসপোর্টের প্রয়োজন। আগে আমাদের জামানায় পাসপোর্টের দরকার হতো না, বরং চান্স পাওয়ার পরে পাসপোর্ট করতে হতো, আমরা তাই করেছি। কিন্তু এখন আবেদনের সময় পাসপোর্ট দিয়ে আবেদন করতে হয়। তাহলে আবেদন করার সময় যেহেতু পাসপোর্ট লাগে, তাহলে পাসপোর্টটা করে ফেলতে হবে। হ্যাঁ, সার্টিফিকেটগুলো আরবিতে অনুবাদ করা, যদি ইংলিশ থাকে সেটা আরবিতে অনুবাদ করে নোটারি পাবলিক করতে হবে, এবং সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাটেস্টেড করলে সেটা ভালো। হ্যাঁ, আমরাও একসময় অ্যাটেস্টেড করেছি, নোটারি পাবলিক করে, হ্যাঁ, ইয়েতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা অ্যাটেস্ট করে নিয়েছি, সত্যায়িত করেছি, করে আমরা পাঠিয়েছি। এই সব কিছু প্রক্রিয়া করে সেখানে আবার ওয়েবসাইটে ঢুকে সেখানে আবেদন করার আবার নিয়ম বলে দেওয়া আছে, কীভাবে আবেদন করতে হবে, কীভাবে সাবমিট করবে, তার সব পেপারসগুলো কীভাবে সাবমিট করবে সেটা পথ বলে দেওয়া আছে। অতএব বাড়িতে বসে কি, ঘরে বসে থেকেই সেটা করা সম্ভব, যদি তার ওই সম্পর্কে অভিজ্ঞতা থাকে। আর যদি না থাকে তাহলে অনেক জায়গায় অনেক মানুষ এটা আবেদন করছে, অনেক এজেন্সি আছে, তারা আবেদন করছে, তাদেরকে দিয়ে আবেদন করাইতে হবে, পেপারসগুলো সব সাবমিট করতে হবে, আবেদন করাইতে হবে। তারপরে সর্বোপরি দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ যদি কবুল করে তাহলে অবশ্যই হবে, আর আল্লাহ কবুল না করলে হবে না। হ্যাঁ, তো এটা আল্লাহর কবুলিয়তের ব্যাপার, সবার জন্য হয় না। তো সবসময় দোয়া করব যে আল্লাহর কাছে যেন কবুল হয়, এই দোয়া করতে থাকবো আর পেপারসগুলো সুন্দরভাবে সাবমিট করবো। জি, জাযাকাল্লাহ খায়রান। অসংখ্য ধন্যবাদ শেখ আপনাকে। আমরা আলহামদুলিল্লাহ আপনার এক্সপিরিয়েন্স থেকে অনেক বিষয় জানছি এবং আরও জানবো ইনশাল্লাহ। এ পর্যায়ে যে জানতে চাইবো সেটা হচ্ছে যে বিদেশে আবেদন করার জন্য তো রেজাল্ট অবশ্যই ভালো থাকা প্রয়োজন এবং নাম্বারগুলো যেন অনেক বেশি থাকে সেটা খেয়াল রাখা প্রয়োজন। এর পাশাপাশি আর কোন স্কিলগুলো থাকলে
ওই ব্যক্তির আবেদনটা আরও বেশি গ্রহণযোগ্য হওয়ার পসিবিলিটি বেড়ে যায়, এরকম যদি কয়েকটা জিনিস বলতেন। জাযাকুমুল্লাহ খাইরান। মানে রেজাল্ট তো অবশ্যই একটা বিষয়, রেজাল্টের ভিত্তিতে সেটা নেওয়া হয়। এর সাথে সাথে দরকার হলো এলেম হাসিল করা, জ্ঞান। হ্যাঁ, রেজাল্ট কিন্তু জ্ঞানের মানদণ্ড নয়। অনেক ছাত্রকে আমরা দেখেছি যে রেজাল্ট মাশাআল্লাহ মানে একদম উপর দরজার রেজাল্ট, কিন্তু তাকে যখন কোনো ভাইভা নেওয়া হয় তখন সে দেখা যায় যে তার এলমি যোগ্যতা বা এলমি গভীরতা অনেকটা কম। এজন্য রেজাল্ট তো লাগবে, রেজাল্টের পাশাপাশি জ্ঞান অর্জনের প্রতি তার মাদ্দা যেন ভালো হয়, মজবুত হয়। জ্ঞান অর্জনের প্রতি তার খুব ভালো ভূমিকা পালন করতে হবে, গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, জ্ঞান না থাকলে শুধু রেজাল্ট দিয়ে কোনো কাজ হবে না। কারণ কি, যে কোনো বিশ্ববিদ্যালয়ে এখন শুধুমাত্র কিন্তু রেজাল্টের ভিত্তিতে নেওয়া হয় না। জি, যেমন এখন মদিনা ইউনিভার্সিটিতে কেউ যদি আবেদন করে তো তাকে দেখা যাচ্ছে যে একটা ভাইভা মানে মোকাবেলা শাকসিয়া যেটা বলে, মোকাবেলা শাকসিয়া মানে সরাসরি মানে একটা ভাইভা নেওয়া হয়। কি অনলাইনে তারা নিয়ে থাকে। অনলাইনে সেটা কিভাবে নেওয়া হয়, সেটা নেওয়া হচ্ছে যে একটা আরবিতে বক্তব্য, হ্যাঁ, বক্তব্য দেওয়া হচ্ছে। তো ওই বক্তব্য শুনেই সাথে সাথে কিছু প্রশ্ন ওই বক্তব্যের মধ্যে কিন্তু আছে। ওই বক্তব্যটা যে ব্যক্তি বুঝবে বক্তব্যটা, আরবিতে বক্তব্য দিচ্ছে, বুঝলে কিন্তু সাথে সাথে উত্তরগুলো দিয়ে দিতে পারবে। জি, তাহলে আরবিটা বুঝতে হবে। তো বক্তব্যটা যেহেতু মুখে বলছে, তাহলে আরবি ভাষাগত জ্ঞান একটা থাকা খুবই জরুরি। জি, ভাষা বুঝলে সাথে সাথে অ্যান্সারটা দিয়ে দিতে পারবে। অতএব ভাষাগত জ্ঞান, আরবির দক্ষতা, এটা অবশ্যই খুবই জরুরি। তারপরে আরেকটা মানে একটা প্যারা থাকে, প্যারাগ্রাফ। জি, হ্যাঁ, সেখানে পড়তে হবে, পড়ে সাথে সাথে আবার উত্তর দিতে হবে। তাহলে সেটা বোঝার যোগ্যতা তার থাকতে হবে। হ্যাঁ, তাহলে এই যোগ্যতা, এতে কী হবে, নাহু সরফের জ্ঞান অবশ্যই তার থাকতে হবে। নাহু সরফের জ্ঞান যদি না থাকে, সে তার অনুবাদ ঠিক হবে না, তার প্রশ্নের উত্তর ঠিক হবে না। আরবি ভাষাগত জ্ঞান থাকতে হবে, নাহলে তার উত্তর ঠিক থাকবে না। এটা তো আরবি বললাম। প্রত্যেকটা যখন ইংলিশ কোনো জায়গায় আমি ইংলিশ পড়তে যাবো, ইংলিশ মিডিয়াম কোনো কিছুতে, তখন একই ব্যাপার। কিন্তু ইংলিশ সে বোঝে কি না, তার সাথে কথা বলা হবে, দেখা হবে, কেমন ইংলিশ বলছে, এগুলো কিন্তু যাচাই করা হবে। তো শুধুমাত্র রেজাল্ট নয়, রেজাল্টের পাশাপাশি অবশ্যই তাকে ভালো জ্ঞান অর্জন করতে হবে, এবং বিশেষ করে কিছু মানে আউটসাইডের জ্ঞান, একবারে একাডেমিক জ্ঞানের বাইরেও কিছু আউটসাইডের জ্ঞানও তারপরে কেউ করবে। যেমন সাধারণ জ্ঞান, হ্যাঁ, কোরআন হেফজ। আরেকটা জিনিস জাযাকুমুল্লাহ খাইরান, কোরআন হেফজ বিশেষ করে মদিনা ইউনিভার্সিটি বা সৌদি আরবের কোনো ইউনিভার্সিটি বা মিডল ইস্টের ইউনিভার্সিটিগুলোতে মোটামুটি হাফেজদেরকে খুব প্রাধান্য দেওয়া হয়। কী কারণে প্রাধান্য দেওয়া হয়? কারণ আছে। কারণ হলো যে ইসলামের মূল দলিল হল দুইটা, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিস। তাহলে কোরআন এবং সহিহ হাদিস, এখন যদি একজন ব্যক্তি হাফেজ হয়, পুরা কোরআনের হেফজ করেছে, তাহলে তার একদিকের দলিল তার মুখস্থ, সবচাইতে উপরের দলিল মুখস্থ হয়ে গেল। জি, এর সাথে হাদিস কিন্তু অ্যাড করলেই তার মানে একটা ভালো, হ্যাঁ, মাহারাত চলে আসলো, দক্ষতা চলে আসলো, আলহামদুলিল্লাহ। এজন্য তারা হাফেজদেরকে খুব মূল্যায়ন করে। আমরা বাংলাদেশে এই সার্টিফিকেট অর্জনের পাশাপাশি যদি কোরআন হেফজ করে নিতে পারি, তাহলে এটা খুবই গুরুত্বের। কী কারণে? মদিনা ইউনিভার্সিটিতে পড়তে গেলে বা আরবিয়ান কোনো মদিনা ইউনিভার্সিটি হোক বা জামিয়াতুল ইমাম হোক, জামিয়া মালিক সৌদ হোক, যে কোনো ইউনিভার্সিটিতে কেউ যদি পড়তে, আল আজহার হোক, যে কোনো ইউনিভার্সিটিতে পড়তে গেলেই দেখা যাচ্ছে যে তার 8টা সেমিস্টার। তো 8টা সেমিস্টারে তাকে 10 পারা কোরআন অবশ্যই মুখস্থ করতে হবে। এতে যারা একাডেমিক্যালি অবশ্যই মুখস্থ করতে হবে, পরীক্ষা দিতে হবে, সেটা পাশ করতে হবে। তো দেখা যাচ্ছে যে যারা কোরআনের হাফেজ নয়, অধিকাংশ সময় কোরআন মুখস্থের কাজে চলে যায়। কারণ কোরআন মুখস্থ করা সহজ, ধরে রাখাটা কঠিন। আজকে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা মুখস্থ করে শোনায় দিলাম, কিন্তু 2 দিন পরে যদি ওটা ধরা হয় তার বলতে পারবো না, ওটা যদি আমার চর্চা না থাকে। এজন্য মুখস্থ করা সহজ, কিন্তু ধরে রাখা কঠিন। এজন্য আমরা যদি দেশে যখন আসি, দেশে থাকতেই আমাদের করণীয় হলো যে আমরা সার্টিফিকেট অর্জন করব, অর্থাৎ রেজাল্ট ভালো করব। এর পাশাপাশি আমরা জ্ঞান অর্জন করব, এলমি দক্ষতা যেন আমার ভালো থাকে, বই বোঝার এবং ভাষাগত জ্ঞান, এবং সাথে সাথে কোরআনের হাফেজ হওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যারা কোরআন হাফেজ নয়, কমপক্ষে যদি পরবর্তীতে এই টার্গেট নেন, এই প্রথম থেকে সূরা বাকারা থেকে 10 পারা, একবারে একটানা 10 পারা, এইটা মুখস্থ করার চেষ্টা করবেন। এটা আপনার জন্য খুবই ফায়দা দেবে পরবর্তী সময়। তাহলে আমরা এই পয়েন্টে বলতে পারি, এক্সট্রা স্কিলের মধ্যে তাকে অবশ্যই আরবি ভাষাটা বুঝতে হবে, এবং আরবি ভাষাটা পড়ার এবং পড়ে সেখান থেকে পয়েন্ট বের করার যোগ্যতা থাকতে হবে, নাহু এবং সরফের দক্ষতা থাকতে হবে, সে সঙ্গে কোরআনটা মুখস্থ করতে হবে।
এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় বলতে চাই যে এখন তো আরবি ভাষা শেখা কিংবা নাহু সরফ শেখা এগুলো অনেকটা সহজ, তার কারণ যে ঘরে বসে সে এগুলো শিখতে পারে জি জি এবং অনেক বিচ্ছিন্ন কোর্সও পাওয়া যায়। জি আলহামদুলিল্লাহ আমাদের হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কিন্তু কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সেখানে আপনি আলহামদুলিল্লাহ শিক্ষক হিসেবে আছেন, তো যদি একটু বলতেন সেখানে আরবির বিষয়গুলো এবং নাহু সরফের বিষয়গুলো। জি জাযাকুমুল্লাহ খাইরান। তো এখানে আমরা বলবো যে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে দিন শেখার ক্ষেত্রে, মানে ইলমে মানে তাফসিরের জ্ঞান, হ্যাঁ, এবং হাদিসের জ্ঞান, ফিকহের জ্ঞান, সাথে সাথে মাশাআল্লাহ আরবি ল্যাঙ্গুয়েজ ক্লাসও কিন্তু আমাদের হয় আলহামদুলিল্লাহ। এবং সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অনলাইন একাডেমিতে। এবং আরবি শেখা দরকার। আরবি এমন একটা ভাষা যেটা কোরআনের ভাষা, যেটা আমরা যখন পরকালে আল্লাহর সাথে যে কথোপকথন হবে আমাদের আরবি ভাষাতেই হবে। কিন্তু আরবির গুরুত্বটা কিন্তু অনেক বেশি। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা আরবিতে মনে হয় একটু গুরুত্ব কম দেই, আমাদের মানে গুরুত্বটা বেশি ইংলিশের উপরে। কেন ইংলিশের উপর গুরুত্ব দেই? কারণ এটা দুনিয়াতে আমরা সুনাম অর্জন করি ইংলিশ, কারণ ইন্টারন্যাশনাল ভাষা, আন্তর্জাতিক ভাষা। কিন্তু আসলেই দুনিয়াবী সফলতা নেই, বরং পরকালীন সফলতা আসলে আসল সফলতা। এজন্য পরকালের ভাষা যেটা, জান্নাতের ভাষা যেটা, আল্লাহর ভাষা যেটা, কোরআনের ভাষা সেটা সম্পর্কে আমাদের এলেম হাসিল করা খুবই জরুরি। এবং প্রত্যেকটা মানে হরফ কোরআনের তেলাওয়াত করলে 10টা করে নেকি অর্জন করা যায়, যা পৃথিবীর কোনো গ্রন্থ তেলাওয়াত করলে 10 নেকি পাওয়া যায় না। এজন্য আরবি ভাষা এবং কোরআনের ভাষা এটা শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য খুবই জরুরি। তাই আসুন আমরা হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির মাধ্যমে আমরা আমাদের এই ভাষা শিক্ষা করে ফেলি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জেনে আশ্চর্য হবেন যে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির এই আরবি কোর্স, নাহু সরফের কোর্স, এই সমস্ত কোর্সগুলো করে অনেকে উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং অনেকে লেখার যে দক্ষতা এবং বলার যে দক্ষতা সেগুলো অর্জন করছে। তাই নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে আপনিও এই পথের সঙ্গী হবেন ইনশাআল্লাহ। আমাদের সেখানে ভর্তি চলছে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি সেখানে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ, চলুন আমরা পরবর্তী বিষয়গুলো শেখের কাছ থেকে জানার চেষ্টা করি। হ্যাঁ শেখ, এবার আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে একজন বাঙালি শিক্ষার্থী যখন বিদেশ যায় তখন সেখানকার পরিবেশ, সেখানকার ভাষা, সেখানকার সামাজিক অবস্থা সব কিছুই তার কাছে অজানা, অচেনা এবং অপরিচিত। তো সেই জায়গায় যেন সে খাপ খাইয়ে নিতে পারে খুব তাড়াতাড়ি এবং যেন সে সেগুলো খুব তাড়াতাড়ি বুঝে উঠতে পারে, এর জন্য আপনি কী উপদেশ দিবেন বা কী পরামর্শ দিবেন? জাযাকুমুল্লাহ খাইরান। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এটা আমরাও সম্মুখীন হয়েছি, এ ধরনের পরিস্থিতির সম্মুখীন আমরা নিজেরাও হয়েছি। তো এক্ষেত্রে আমি বলবো যে বর্তমান জামানা যেহেতু ইন্টারনেটের জামানা, আমরা ওই যেই দেশে যাব সেই দেশের মোটামুটি আবহাওয়া সম্পর্কে জেনে নেব যে আসলে ওই দেশের আবহাওয়া কেমন, ঠান্ডা না গরম না কি আসলে। তাহলে আবহাওয়া সম্পর্কে আমরা জানলাম, ওই দেশের ভাষা সম্পর্কে জানলাম, জানার দরকার যে তাদের ভাষাটা কি সেটা জানলাম, ওই দেশের মানুষের সভ্যতা কি। জি, এরকম কিন্তু কালচার পাওয়া যায়, কালচার আছে যেটা আমাদের সাথে মিলবে না। তো তাদের কালচারগুলো জানার চেষ্টা করতে হবে। এটা সব পাওয়া যাবে এখন বর্তমানে, যদি আমরা ইন্টারনেটে খুঁজি সবই পাওয়া যাবে। তাহলে কালচারগুলো জানার চেষ্টা করব এবং যেখানে যেই শিক্ষা প্রতিষ্ঠানে আমি যাচ্ছি সেই শিক্ষা প্রতিষ্ঠানের যে রুলস, কি নিয়মে তারা চলে, সেগুলো সম্পর্কে আগেই জেনে নেব। তাহলে প্রথমে যেই আমরা সমস্যায় পড়ব না এবং আমরা সহযোগিতা নিব অনলাইনের। এবং সাথে সাথে আমরা যদি ওখানকার কোনো বড় ভাইকে পাই, মানে যারা আগে থেকেই লেখাপড়া করছেন সেখানে, তাদের পূর্ণ সহযোগিতা নিতে হবে। কারণ তারা বর্তমানে যেহেতু পড়ছেন, তারা যত সুন্দর পরামর্শ দিতে পারবে হয়তো বা অন্য কেউ পারবে না। অনলাইনে দেখলে দেখতে অনেক পুরাতন খবর আমরা পাচ্ছি, কিন্তু একেবারে রিসেন্ট খবর আমরা ছাত্রদের মাধ্যমে পাবো। এখন কিন্তু অনেক গ্রুপ আছে এরকম ফেসবুকে, যে অমুক বিশ্ববিদ্যালয়ের গ্রুপ, এরকম গ্রুপ কিন্তু আছে, বিদেশগুলোও আছে, সেখান থেকে আমরা যোগাযোগ করতে পারি। জি জি, যেমন অবশ্যই সেখান থেকে যোগাযোগ করে আমাদেরকে জানতে হবে যে ভাই আমি কি করতে পারি আমার জন্য। হ্যাঁ, তখন তারা পরামর্শ দেবে। যেমন আমরা যখন মদিনায় গেছিলাম, মদিনায় যাওয়ার আগে আমাদের বড় ভাইদেরকে বললাম, তো তারা আমাদেরকে এমনভাবে ডিরেকশন দিয়েছিলেন যে আমরা কি কি নিয়ে যাবো দেশ থেকে। দেখা যাচ্ছে যে প্রথমেই গিয়ে তো একটা অর্থনৈতিক সমস্যা পড়তে হয়। দেখা যাচ্ছে আমি তো প্রথমে অর্থ নাই, আমার টাকা তো না, ওখানে তো সৌদি আরব রিয়াল, অন্য দেশে গেলে অন্য, বাহরাইন যাবো তো দিনার, কুয়েত যাবো দিনার। তো প্রথমে আমরা কি নিব, কত দিনার নিতে হবে, কত রিয়াল নিতে হবে, এটা আমার জানা দরকার।
কারণ প্রথমে গিয়ে আমি কিছু পাবো কি না, বা কোথাও থেকে আমার কোনো সাহায্য আসবে কি না, ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাকে কোনো সাহায্য করবে কি না, সেগুলো আমার জানা দরকার। যদি করে তো আলহামদুলিল্লাহ। বা পথঘাটে চলতে গেলে আমি যে এখান থেকে বের হব, ঢাকা এয়ারপোর্ট থেকে আমি ফ্লাইটে যাব, সে ফ্লাইটে নামবো, কোথায় নামবো, তো ওখানে কীভাবে, হ্যাঁ, তা আমরা এমনভাবে, যেমন আমাদেরকে আমাদের বড় ভাইয়েরা এমনভাবে ডিরেকশন দিয়েছিলেন যে আমরা রিয়াদ এয়ারপোর্টে নামবো, তো রিয়াদ এয়ারপোর্টে নামে গেট দিয়ে ঢুকে বাম দিকে চলতে থাকতে হবে, হ্যাঁ, বাম দিকে যেতে 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 এই ধরনের পাওয়া যাবে। এই ধরনের মানে আমরা কীভাবে এয়ারপোর্টের মধ্যে হাঁটবো সেটাও কিন্তু আমাদেরকে ডিরেকশন দেওয়া হয়েছে। এবং আমরা কী কী কিনে নিয়ে যাবো দেশ থেকে, যেখানে ওই দেশের দাম বেশি, ওই অনেক বেশি, যেটা সবসময় লাগে, সেটা আমাদের দেশ থেকে আমরা যেন নিয়ে যাই। তাহলে প্রাথমিক পর্যায়ে যে খরচের একটা ধাক্কা, সেটা অবশ্যই সামাল দেওয়া সম্ভব। তো এই পরামর্শগুলো আমাদের অবশ্যই নিতে হবে সকলের থেকে। জি, জাযাকাল্লাহু খাইরান। তাহলে আমরা এই সমস্ত বিষয়গুলো জি যেভাবে বললেন এভাবে সব অবশ্যই করা যায় ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। অসংখ্য ধন্যবাদ শেখ আপনাকে। আমরা আপনার এক্সপিরিয়েন্স থেকে আলহামদুলিল্লাহ অনেক কিছু শেয়ার করছেন, যেগুলো আমাদের পরবর্তী সময় যে সমস্ত ভাইরা বিদেশ যেতে চান, বিশেষ করে মদিনা বিশ্ববিদ্যালয় বা সৌদি আরবের কোনো বিশ্ববিদ্যালয়, তাদের জন্য এটা আরও বেশি সহযোগী হবে ইনশাল্লাহ। তো এইবার যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে একজন শিক্ষার্থী সেখানে গিয়ে প্রাথমিক পর্যায়ে তার কি কি সমস্যার সম্মুখীন সে হতে পারে, যেটা এখন জানলে তার জন্য সুবিধা হবে। জাযাকুমুল্লাহ খাইরান। যদিও এর অনেকটা বলা হয়ে গেছে, তারপরে বলি যে প্রাথমিক পর্যায়ে প্রধান সমস্যা হলো ভাষাগত সমস্যা। যেহেতু ভাষা আলাদা, তাহলে ভাষাগত সমস্যার জন্য আমাকে প্রথম থেকেই ভাষার প্র্যাকটিসটা থাকতে হবে। যেন সাময়িক, আমি অত মাহের না হলেও সাময়িক চলার মতো ভাষা যেন আমার জানা থাকে, যেন আমি ভাব বলতে পারি, হ্যাঁ, অবশ্যই যেন আমার ভাবটা আমি বোঝাইতে পারি, এই ভাষাগত জ্ঞান অবশ্যই থাকা জরুরি। দ্বিতীয়ত বলবো যে সেখানে আবহাওয়াগত সমস্যা, হ্যাঁ, আবহাওয়া ঠিক না থাকার কারণে যেই আমি অসুস্থ হয়ে যেতে পারি, কারণ আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে। আমি যখনই ফ্লাইটে উঠবো এবং তারপরে যে আমি ইমিগ্রেশন পার হয়ে যাব, তো আমার আবহাওয়া কিন্তু চেঞ্জ, সাথে সাথে আমার কি কি সমস্যা হতে পারে, হ্যাঁ, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। দেখা যাচ্ছে যে আমাদের দেশের মানুষ, আমরা তো এসি চালাতে, এসিতে অভ্যস্ত নই। এখন দেখা যাচ্ছে যে সেখানে গেলে সবই এসি, হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই মানে নন এসি থেকে গিয়ে এসিতে বসবাস, তো সেটা কি কি সমস্যা হতে পারে, এই সমস্যা সম্পর্কে অবশ্যই অবহিত হওয়া এবং এসি সম্পর্কে অবহিত হওয়া, হ্যাঁ, তাহলে আমার স্বাস্থ্যগত ঠিক থাকবে। মানে না হলে দেখা যাচ্ছে যে প্রায় যখন নতুন কেউ যায় না, তখন মানে সর্দি কাশি আর মানে জ্বর এটা লেগে যায়, কারণ মানে আবহাওয়া চেঞ্জ হয়ে যায়। তো এই সমস্যায় পড়তে হয়। এবং স্বাভাবিকভাবে এর জন্য আমাদেরকে প্রয়োজনীয় ওষুধপত্র কিন্তু নিয়ে যেতে হবে দেশ থেকে। কী কারণে? প্রয়োজনীয় ওষুধপত্র না নিয়ে গেলে বিরাট সমস্যা। বিদেশে একটা ঔষধ কিনতে গেলে প্রচুর দাম, হ্যাঁ, যা কল্পনার বাইরে, মানে এত দাম। আমাকে যদি প্রথম পর্যায়ে যে ঔষধ কিনতে হয়, তাহলে কিন্তু আমি অর্থনৈতিক মানে যে সাপোর্ট, এটা আমি সামাল দিতে পারবো না। এটা একটা সমস্যা। এই জন্য প্রাথমিক পর্যায়ে মনে যাচ্ছে যে মোটামুটি জ্বর, সর্দি, কাশি আর স্বাভাবিক যে রোগ হয় মানুষের, এগুলোর জন্য কি কি ওষুধ দরকার হয়, এই ঔষধগুলো কিন্তু নিয়ে যাওয়া খুবই জরুরি। হ্যাঁ, নিয়ে গেলে আমি নিজে নিজে পারছি। আর কিছু কিছু দেশ আছে তো যে নিজে নিজে ফার্মাসিতে গেলে ওষুধ দেবেই না, প্রেসক্রিপশন ছাড়া ঔষধ নেই। এখন ডাক্তারের কাছে আবার যেতে হবে, ডাক্তারের কাছে যে হ্যাঁ সেই এক্সট্রা ফি আছে, আবার সেখানে ভাষাগত একটা ব্যাপার আছে, ডাক্তারকে আমার অসুখ বোঝাইতে পারবো কিনা সেটা একটা ব্যাপার আছে, বোঝাইতে তো হবে আমার ভাষায়। আমার ভাষার মানুষ হলে না আমি বোঝাইতে পারি যে আমার এই হচ্ছে ওই হচ্ছে। এখন আমার ভাষার তার ভাষা, ডাক্তারের ভাষা দুই রকম। এখন আমি কীভাবে তাকে আমার বোঝাবো যে আমার এই সমস্যা হচ্ছে, হ্যাঁ, তাহলে ভাষাগত জ্ঞান এবং ঔষধপত্র, অর্থনৈতিক, এইগুলো সমস্যায় পড়বে। যে ব্যাপারগুলো সাপোর্ট দেওয়ার জন্য এই প্রস্তুতিগুলো আমাদের নেওয়া দরকার। পড়াশোনা কেন্দ্রিক কোনো সমস্যায় পড়তে পারে কিনা? পড়াশোনা কেন্দ্রিক সমস্যা যদি সেখানে আমাদের অবশ্যই হতে পারে, কারণ যেহেতু ভাষা চেঞ্জ হয়ে গেল, শিক্ষকদের ভাষা কিন্তু সব আলাদা, হ্যাঁ, সেহেতু পড়াশোনার ক্ষেত্রে বলবো যে ভাষা যদি তার ঠিক হয়ে যায়, তাহলে পড়াশোনার ক্ষেত্রে অত চাপ পড়বে না। জি, হ্যাঁ, ভাষা ঠিক। এবং সেখানে যে যারা ভালো ভালো ছাত্র, বিশেষ করে ওই ভাষার ছাত্র যারা, দেখা যাচ্ছে যে আমি যদি সৌদি আরবে যাই, হ্যাঁ, তো সৌদি আরবে গেলাম, মানে সৌদি আরবের যারা ছাত্র, তাদের চাইতে আমরা যদি ইয়ামানি ছাত্র, বিশেষ করে তারা হেল্পফুল হয় এবং তারা খুবই ট্যালেন্ট ছাত্র হয়, ইয়ামানি এবং সুরিয়ান, বিভিন্ন আছে যারা খুবই ট্যালেন্ট ছাত্র আছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখলে তারা খুব হেল্পফুল হয় ইনশাল্লাহ, সহযোগিতা করবে। হ্যাঁ, ইয়ামানিরা। এবং মমতা ইউনিভার্সিটির জীবনে আমি দেখিনি যে কোনো ইয়ামানি ছাত্র খারাপ। প্রত্যেকটা ইয়ামানি ছাত্র মানে ট্যালেন্ট,
এটা আমার দেখা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্সে বলছি। তো এবং তাদের সাথে তারা আমাকে বিশেষ করে যেভাবে তারা হেল্প করেছে, তাদের জন্য সবসময় দোয়া করি। তো এই জন্য আমি দেখি যে তারা কিন্তু হেল্পফুল হয় এবং তারা ওদের হিংসুক নয় আর কি, আমাদের দেশের মতো হিংসুক শ্রেণী নয়। এই জন্য তাদের থেকে হেল্প পাওয়া যায়। তাহলে আপনার পুরো কথা থেকে যেটা বুঝতে পারলাম, সবার আগে ভাষার যে দক্ষতা এইটা অর্জন করতে হবে যে কোনো মূল্যে। জি, অবশ্যই। আচ্ছা, এই জায়গায় আর একটা সমস্যা হয় কিনা যে যখন মদিনায় কেউ চান্স পেলো, সেখানে গেল এবং এই চান্স পাওয়ার আনন্দে তার পড়াশোনাটাই হয় না বা সে গা ভাসিয়ে দেয়, ব্যাপারটা এরকম কখনো হয় কিনা? যে জাযাকুমুল্লাহ খাইরান, এটা তো অবশ্যই হয়। মানে এতই আনন্দিত হয় যে তার আর কোনো কিছুই না, মানে এখন বিদেশে চলে যায়, বিদেশে যাওয়ার প্রতি যে একটা লেখাপড়া করতে চান্স পেয়ে গেল, এর যে গর্ববোধ, এই গর্ববোধ থেকে তার লেখাপড়ার প্রতি একটা আগ্রহ উঠে যায়। মানে যতদিন দেশে থাকে কিছু যদি প্রস্তুতি নেবে, প্রস্তুতির আর সুযোগ থাকে না। এটা খুবই আসলে দুঃখজনক। আমাদের প্রস্তুতি আগে নিতে হবে। আমি ওখানে যাব কি উদ্দেশ্য, আমার কী উদ্দেশ্যে যাচ্ছি? আমি যাচ্ছি এলেম হাসিলের জন্য। তো আমার এলেম হাসিলের সেই উদ্দেশ্য যেন সঠিক থাকে, এই ব্যাপারে যা কিছু করা দরকার সেটা করতে হবে। কিন্তু আমি মনে হয় যে চান্স পেয়ে গেলাম মানে লেখাপড়ার উদ্দেশ্য না, আমি এখন আমার গর্ববোধ শুরু হয়ে গেল যে এখন মদিনাতে চান্স পেয়েছি, এটা নয়। বরং এলেম হাসিলের যে উদ্দেশ্য সেটা যেন আমাদের ঠিক, বরং চান্স পেয়ে গেলাম মানে আমার দায়িত্বটা আরো বেড়ে গেল, আমার চাপটা আরো বেড়ে গেল। জি জি, আমাকে আরো বেশি সচেতন হতে হবে। অবশ্যই। জি, জাযাকাল্লাহু খাইরান। আমরা অনেকগুলো সমস্যা জানলাম এবং আমরা আশা করি যে পরবর্তী যারা যাবেন তারা সমস্ত সমস্যাগুলো থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবার যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমরা বিদেশ থেকে পড়াশোনা করে আসি, তারা একটা সার্টিফিকেট দেয়, তো ওই বিদেশের সার্টিফিকেট নিয়ে এসে দেশের সার্টিফিকেট এবার দেশের কোনো প্রতিষ্ঠানে চাকরি পাওয়া যায় কিনা বা চাকরি করতে কোনো সমস্যা হয় কিনা? জাযাকুমুল্লাহ খাইরান। বিদেশের সার্টিফিকেট বিদেশ বলতে তো শুধুমাত্র সৌদি আরব নয়, বাহরাইন নয়, সারা পৃথিবী। এখন দেখা যায় কোনো দেশের সার্টিফিকেট, কোনো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আমাদের দেশে মূল্যায়ন করা হয়, আবার কোনো দেশের সার্টিফিকেটকে মূল্যায়ন করা হয় না। আবার এটা মূল্যায়ন করা না করা এটা কী কারণে হয়? কারণ এটা শিক্ষা কারিকুলাম এর পার্থক্যের কারণে। দেখা যাচ্ছে যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যেটা বিশেষ করে মানে ইংলিশ বাংলা মিডিয়াম বা ইংলিশের একটা মার্কস থাকে, মডার্ন ইউনিভার্সিটির সার্টিফিকেট হলে সেখানে ইংলিশ পড়ানো হয় না। তো যেহেতু শিক্ষা কারিকুলামের মধ্যে পার্থক্য, অতএব আমাদের দেশে এসে ওই সার্টিফিকেট কথা মূল্যায়ন করতে যায় না, কারণ ওখানে ইংলিশ নাই বা বাংলাদেশের শিক্ষা কারিকুলামের সাথে মিলে না। তো এক্ষেত্রে হয়। আর কিছু দেশের হয় যেটা শিক্ষা কারিকুলামের সাথে যার মিলে সে দেশের সার্টিফিকেটকে মূল্যায়ন করা হয়। তো এটা আসলে এই শিক্ষা কারিকুলামের পার্থক্যের কারণেই হয়ে থাকে। সর্বোপরি বলবো যে মদিনা ইউনিভার্সিটির সার্টিফিকেট দিয়ে আমাদের দেশে অনেক কিছু করছে এবং এরা মিডল ইস্টের সার্টিফিকেট দিয়ে, এবং সেখানে সরকারিভাবে একটা নিয়ম আছে, সেখানে কিছু মানে সরকারিভাবে অনুমোদন নেওয়া এই সার্টিফিকেটের, তার কিছু মানে ফর্মুলা আছে যেটা অনেকে করেছে। সেটা করলে আলহামদুলিল্লাহ পাওয়া যায়, মান পাওয়া যায়, হ্যাঁ, সমস্যা হয় না। আর দ্বিতীয়ত বলবো যে আমার যেটা মনে হয় যে চাকরি করব আর এই জন্যই লেখাপড়া করব, এই টার্গেট মনে হয় না রাখা উচিত। কারণ এলেম হাসিল করার জন্য যদি মানে লেখাপড়া করি তাহলে আল্লাহ রুজির মালিক, এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে। যে কোনোভাবে আল্লাহ সুন্দর উত্তম রুজির ব্যবস্থা করবে। মদিনা ইউনিভার্সিটির সার্টিফিকেট দিয়ে হয়তো বা আমাদের দেশে সরকারি চাকরি কেউ করে না বা কিছু করে না, কিন্তু মদিনা ইউনিভার্সিটি পাস করে আসার পরে যারা ফারেগ হয় সেখান থেকে, এবং যারা আসলে যদি বাস্তবে সে ভালো ছাত্র হয়ে থাকে এবং লেখাপড়া ভালোভাবে করে থাকে, তার ইনকামের শেষ নেই আলহামদুলিল্লাহ আমাদের দেশে। হ্যাঁ, যে কোনোভাবে বহু টাকায় ইনকাম করে এবং সম্মানের সাথে দুনিয়াতে থাকে। তো এই জন্য আমরা ওই চাকরির দিকে যদি ওই দেখে নজর না দিয়ে এলেম হাসিলের প্রতি নজর দেই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ উত্তম রুজির ব্যবস্থা করবে বলে আশা করা যায়। জি, ইনশাআল্লাহ। শেখ, এবার যা জানতে যাবো সেটা হচ্ছে যে অনেকেই বিদেশে পড়তে গিয়ে সেখানে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করেন এবং ওই অনুপাতিক সে তার ছাত্র জীবন থেকে কাজ করে যায়। আপনি ওটা কেমন করে দেখছেন? জাযাকুমুল্লাহ খাইরান। আসলে প্রথমত বলবো যে মানুষ কেন থেকে যেতে চাই, আমাদের দেশে আসতে চায় না কেন, এ প্রশ্ন যদি আমরা এখানে উত্থাপন করি তাহলে বলা যাবে যে মূল্যায়ন। এখন বিদেশে লেখাপড়া শেষ করে সে দেশে থাকলে যে মূল্যায়নটা পাওয়া যায়, আমাদের দেশে আসার পরে কিন্তু সে মূল্যায়ন পাওয়া যায় না। হ্যাঁ, তাহলে মূল্যায়নের একটা ব্যাপার আছে, সেখানে সম্মান, যে সম্মানটা পাওয়া যাচ্ছে আমাদের দেশে সেই সম্মানটা নাই। দ্বিতীয়ত নিরাপত্তা। যখন বিদেশে একটা মানুষ 5 বছর থাকে তখন বাংলাদেশে আসার প্রতি তার ভীতি সৃষ্টি হয় অন্তরে, কারণ এত হানাহানি, মারামারি, কাটাকাটি দেখা হয় অনলাইনে। জি।
যে বিদেশে থাকা অবস্থাতে একটা অন্তরে ভীতির সঞ্চার হয় যে আমি ঢাকাতে নামবো, ঢাকাতে নেমে বাড়ি পর্যন্ত কি যেতে পারবো না আমি চিন্তা হয়ে যাব, আচ্ছা, বা আমাকে গুম করে দেওয়া হবে। হ্যাঁ, এই ধরনের কিন্তু অনেকের ব্রেনে এই ধরনের কথা হয় কিন্তু, না ভাই দেশে যাবো না, দেশে গেলে তো আমি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কিনা এরই ঠিক নেই, এরকম একটা চিন্তা ভাবনা, নিরাপত্তার অভাব বোধ করে। বাস্তবে কিন্তু যতটা ভাবে অতটা কিন্তু নয় আমাদের দেশে। আমরা এখন বর্তমানে চলতে লেগে দেখছি এটা অতটা নয়, কিন্তু যখন যারা বিদেশে থাকছে 2-5 বছর 10 বছর, তাদের নিরাপত্তার যে ব্যবস্থা, মানে এত সুন্দর ব্যবস্থাপনা দেখে আমাদের দেশের যে নিউজগুলো আসে সেগুলো দেখে আসলে ভয় লাগে তখন। হ্যাঁ, তো এটা একটা ব্যাপার, যা এই জন্য আসতে চায় না। আর আমি বলবো যে অবশ্যই দেশে ফিরে আসাই উচিত, দেশে ফিরে আসা উচিত। কারণ আমি যতই মূল্যায়ন পাই, আমি যতই মূল্যায়ন পাই বা নিরাপত্তায় থাকি না কেন, ওটা আমার দেশ নয়। আর আমি আমার দেশ যতই যাই হোক না কেন, গরিব হোক, কিন্তু এটা আমার মাতৃভূমি। এই বিষয়টা কিন্তু অবশ্যই ব্যাপার কিন্তু আছে একটা। এই জায়গাটা আমি আপনাকে একটা পার্সোনাল প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো দীর্ঘদিন ছিলেন মদিনায় আলহামদুলিল্লাহ, এর পরবর্তী সময় আপনি বাহরাইনেও ছিলেন সেখানে, এবং মানে সব কিছু বাদ দিয়ে আপনি এখন দেশে আছেন। যে জাযাকুমুল্লাহ খাইরান। এর কারণ কি, আসলে আমি বাহরাইনে, সৌদি আরবে তো ছিলাম, আমার প্রথম থেকেই আমার বিদেশে কর্মজীবনে বিদেশে থাকবে এই কখনোই ইচ্ছা ছিল না, এবং এটা আমার বিরোধী ছিলাম সবসময়। এরপরে আল্লাহ হয়তো বা রুজি রেখেছেন, বাহরাইনে যেতে হয়েছে এবং গেছি, এবং সেখানে অনেক সম্মানের সাথে ছিলাম। বাহরাইনে মানে বাড়ি গাড়ি, হ্যাঁ, সব কিছু, এবং বেতন ভাতা যা ছিল মাশাআল্লাহ অনেক ভালো ছিল। সেখানে সরকারি খতিব ছিলাম, এবং দেখা যাচ্ছে যে সরকারি খতিবদের এত মূল্যায়ন যে রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম যেখানে সবাই এমপি মন্ত্রী সবাই আছে, সেখানে কিন্তু সব খতিবরা উপস্থিত হবে, এবং সেখানে দেখি যে সবাই আরাবিয়ান, আমি বাংলাদেশি হিসেবে আমি উপস্থিত আছি। হ্যাঁ, তখন নিজেকে মনে হতো যে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা বাংলাদেশি কর্মচারী ছিল তারা আমাদের দেখে হতবাক হয়ে যেত অনেক সময়, যে আপনি এখানে কেন, হ্যাঁ, যে আপনি বাংলাদেশি মানুষ, এখানে তো সবাই আরাবিয়ান। তো যাই হোক, এগুলো ভালো লাগার বিষয় অনেক ছিল। তারপরেও সেখানে থেকে চলে এসেছি। কারণ কি, আমাদের আসলে দাওয়াতি ময়দান আমাদের দেশে অনেক বড়। আমাদের দেশের মানুষ আজকে আকীদায় বিভ্রান্ত, হ্যাঁ, সব কিছু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আর আমি আমাদের দেশের বড় হয়ে, আমাদের দেশের সব কিছু গ্রহণ করে বড় হইলাম, সব কিছু করলাম, তারপরে শুধুমাত্র একটু সুখ লাভের জন্য আমি বাইরে থাকবো, এটা মনে হয় আমার ব্রেনে, আমার বিবেকে বাধে আর কি। যে যদি দেশে চলে আসি, দেশের মানুষের খেদমত করলে এটা মনে হয় আরও বেশি ভালো হয়, এবং বেশি মানুষকে দাওয়াত দিতে পারলাম। হ্যাঁ, এবং আমার দাওয়াত পাওয়াটা বা আমার হাদিস কোরআন শোনাটা তাদের চাইতে তো আমার দেশের মাঝে হক বেশি। অবশ্যই অনেক হক বেশি মানে কি অনেক বেশি। এই জন্য আসলে মূলত চলে আসা। আর আরেকটা জিনিস, যে বিদেশে থাকা মানে কি এক সময় না এক সময় আসতে হয় দেশে। যারা দীর্ঘ কাল যাবৎ বিদেশে থাকে তাদের দিকে আমি একটা দেখেছি যে তারা শেষ জীবনে এসে কষ্ট পায়। কী কারণে, যে 60 বছর বয়সে যখন হয়ে যায় তখন তার আর ভিসা লাগে না। তখন 60 বছর বয়স যখন হয়ে গেল, তখন তার ফ্যামিলি, তার সন্তান আদি সব কিন্তু ওখানেই মানুষ হইল। এখন 60 বছর বয়স হয়ে গেল, মানে তার চাকরি শেষ, এবার তাকে আর ভিসা লাগলো না, এবার দেশে ফিরে আসতে হলো, এবং সে বাধ্য ফিরে আসতে বাধ্য। এখন ওই সময় পড়ে যায় বিপদে। কী কারণে বিপদে পড়ে, নতুন পরিবেশ। 60 বছর বয়স যাবৎ যেহেতু ফ্যামিলি নিয়ে ওখানে উন্নত জীবন যাপন করেছে, সেখানে যে বেতনটা পাই ফ্যামিলির পেছনে খরচ হয়ে যায়। হয়তো একটু সুন্দর জীবনযাপন করে, কিন্তু টাকা যে খুব জমা হয় সেটা হয় না। কী কারণে হয় না, কারণ ফ্যামিলি নিয়ে মানে খুব ভালোভাবে চলতে গেলে, ভালোভাবে পরিবেশে চলতে গেলে অনেক খরচ হয়, এতে যা ইনকাম হয় তার প্রায় খরচ হয়ে যায়। যখন শেষ জামানায় এসে বয়স হয়ে গেলে দেশে ফিরে আসতে হয়, তখন কিন্তু দেশে এসে কি করবে সে, দেশের পরিবেশের সাথে তো সে সেট নয়। এখন নতুনভাবে এতদিন পর দেশে এসে আর কিছু করতে পারে না, আবার নতুনভাবে শুরু করা, ওখানেও সেট হতে পারলো না, আবার দেশে এসেও সে সেট হতে পারছে না, সুযোগ নাই, মানে সে তো পারছে না। দেশের মানুষের যে চতুরতা, দেশের মানুষের যে কত কিছু আছে, এর সাথে মানায় আর কিছু করতে পারে না। এখন না পারলে ওখানে সেট হতে, না পারলে এখানে সেট হতে। এই জন্য আমি মনে করি যে দেশেই সেট হয়ে যা, প্রথম থেকে দেশে সেট হয়ে গেলে দেশের ওই অনুযায়ী বেড়ে উঠলাম, আমার ওইটা আর থাকলো না, একদিকে তো সেট হইলাম। হ্যাঁ,
তো এটা আমার কাছে মনে হয় ভালো যে দীর্ঘদিন যাবৎ বিদেশে না থেকে দেশে সেট হওয়ার চিন্তাভাবনা সবচেয়ে বেস্ট। আর ওইটা বললাম যে এটা আমার নিজের দেশ, শক্তি বেশি। ওই যে বাবুই পাখি আর চড়ুই পাখি, হ্যাঁ দুটোর কথা আছে না, হ্যাঁ যে কুড়ে ঘরে থাকে, হ্যাঁ বাবুই পাখির ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে কেন করো শিল্পের বড়াই। হ্যাঁ আমি থাকি অট্টালিকায়, হ্যাঁ আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। এখন কি বলছে এবার বাবুই, কি বলছে বাবুই হাসিয়া কহে, হ্যাঁ সন্দেহ কি তাই কষ্ট পায় তবু থাকি নিজের ভাষায়। হ্যাঁ তাহলে তাই না, নিজের ভাষায় মা আছি। হ্যাঁ তাহলে আমার নিজের বাসায় থাকার যে স্বাদ, নিজের দেশে থাকার যে স্বাদ, যতই সেখানে শান্তিতে থাকা হোক না কেন, এই স্বাদ কিন্তু আসবে না। জি যাক আলহামদুলিল্লাহ, আমরা দেশ বিদেশ অনেক কথা শুনলাম আলহামদুলিল্লাহ, এবং সর্বশেষ যেটা বুঝতে পারলাম, পড়াশোনা শেষ করে দেশের মানুষের খেদমতে আত্মনিয়োগ হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, এবং সেটাই বেশি ভালো হবে আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। এরপরে যেটা জানা খুব জরুরি মনে করছি সেটা হলো যে বিদেশে গিয়ে খরচে তো অনেক বিষয় আশায় আছে, যদিও প্রতিষ্ঠান থেকে কিছু দেওয়া হয়, এরপরেও তো কিছু খরচের প্রয়োজন পড়ে। সেই জায়গা থেকে যদি কোনো শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কোনো চাকরি করে কিংবা অন্য কোথাও কোনো সময় দেয়, এই ব্যাপারটা আপনি কেমন করে দেখছেন, এবং সে করার কারণে তার পড়াশোনায় কোনো ক্ষতি হয় কিনা? জাযাকুমুল্লাহ খাইরান। এ ব্যাপারে বলবো, লেখাপড়া অবস্থায় যারা বাইরে থাকে এবং বাইরে থেকে লেখাপড়ার সময় অন্য কোনো চাকরি করে ইনকামের পথে পা বাড়ানো, এটা আমি ব্যক্তিগতভাবে খুব ভালো চোখে দেখি না। জি, কী কারণে? কারণ এটা শিক্ষা অর্জনের প্রতি, জ্ঞান অর্জনের প্রতি বিরাট প্রভাব পড়ে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যেই সময়টা একজন ছাত্র লেখাপড়া করবে, ওই সময়টা যদি সে টাকা ইনকামের জন্য, অর্থ উপার্জনের জন্য ব্যয় করে, তাহলে সেই সময় কিছু অর্থ পাবে ঠিকই, কিন্তু ভালো জ্ঞান অর্জন করে পরবর্তীতে যে ইনকামটা করতো সেটা কমে যাবে। আচ্ছা, বুঝা গেছে? জ্ঞান অর্জন যদি করে কেউ, এবং প্রকৃতভাবে এটা বাস্তব তো দেখাও যায়, অবশ্যই দেখা যাবে। যারা ছাত্র জীবনে এরকম ভাবে টাকার পিছনে দৌড়ানোর চেষ্টা করে, পরবর্তী জীবনে কিন্তু গিয়ে সে তার চাইতে বেশি ইনকাম করতে পারে না, কখনোই পারে না অর্থনৈতিক দিক দিয়ে। কিন্তু যদি কেউ লেখাপড়া জীবনে ভালো জ্ঞান অর্জন করে, সে কিন্তু ভালো ইনকাম করে। এটা বাস্তবতা আছে। এই জন্য আমি সকলকে বলবো যে অবশ্যই আপনারা লেখাপড়ার উদ্দেশ্যেই যাবেন, লেখাপড়া করবেন। আমাদের দেশে যদি লেখাপড়া করতো, অনেক টাকা পয়সা খরচ করেই লেখাপড়া করতে হতো। তা আলহামদুলিল্লাহ এটা একটা বিরাট নিয়ামত যে আমরা বাইরের দেশে যখন স্কলারশিপ নিয়ে যাই লেখাপড়া করতে, তখন রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে তারা আমাদেরকে যা দেন তাতে কিন্তু আমাদের সুন্দরভাবে চলে যায়, কোনো সমস্যা হয় না। যেহেতু তারাই দিচ্ছেন, সেহেতু আমি কেন আবার অতিরিক্ত লোভ করে আমি লেখাপড়া ছেড়ে দিয়ে আমি ইনকাম করতে যাব? এটা মোটেও উচিত নয়। এতে লেখাপড়ার ক্ষেত্রে ঘাটতি সৃষ্টি হয়। জি, জাযাকাল্লাহু খায়রান। তাহলে আমরা বুঝতে পারলাম, যেহেতু আমি সেখানে গিয়ে একটা সাপোর্ট পাচ্ছি অর্থনৈতিক দিক দিয়ে, সেহেতু আমার লোভ না করে পড়াশোনায় মনোনিবেশ করাটাই বেশি ভালো হবে ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খায়রান। এর পরবর্তীতে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে, যেহেতু সেখানে শিক্ষক যারা আছেন তারা অবশ্যই অনেক শিক্ষিত, এবং তারা সবাই বিদেশি ভাষায় কথা বলে বা আমার বাংলা ভাষায় কথা বলেন না অবশ্যই, সেক্ষেত্রে তারা কতটা পড়াশোনার ক্ষেত্রে আন্তরিক হন এবং একটা শিক্ষার্থীকে বোঝানোর ক্ষেত্রে তিনি কতটা মনোযোগী হন, তাদের কিছু ভালো বৈশিষ্ট্যের কথা যদি বলতেন। জাযাকুমুল্লাহ খাইরান। বিদেশে যারা লেখাপড়া করেন তারা বলতে পারবেন ভালো, মাশাআল্লাহ। যারা বিশেষ করে মদিনা ইউনিভার্সিটি এবং বাহরাইনে কিছু ইউনিভার্সিটি দেখেছি, তাদের শিক্ষকদের যে বিনয়িতা, এটা আমাকে খুব মুগ্ধ করে। তারা এত বিনয়ী, তারা কখনো মনে করে না, বড় বড় আলেম, এত গভীর এলমের অধিকারী, কিন্তু কখনো মনে করে না যে আমি কিছু জানি। সবসময় তারা তলেবে ইলমে পরিচয় দেয় যে আমি তলেবে ইলম। এবং অনেক সময় দেখা যায় যে আমরা যখন মদিনা ইউনিভার্সিটি পড়তাম, কিছু ছাত্র, ইয়ামানি ছাত্ররা এমন কিছু প্রশ্ন করতেন শিক্ষককে, যে শিক্ষক থ হয়ে যেত। আচ্ছা, তখন যখন দেখছেন যে শিক্ষকই জানে না এই প্রশ্নের উত্তর, তখন শিক্ষক বলতেন যে আমার তো এটা জানা নাই, তোমাদের কারো জানা থাকলে বলো। তো সাথে সাথে যেহেতু অনেকে উত্তর দিয়ে দিত, মাশাআল্লাহ। তো শিক্ষক বলতেন যে আমার এটা জানা ছিল না, আজকে তোমাদের থেকে শিখলাম, এজন্য তোমাদের জন্য অনেক দোয়া করতেন। এই একই চিত্র যদি দেশে ঘটতো তাহলে। আর আমাদের দেশের চিত্র কি? আমাদের দেশের চিত্র, যদি কোনো শিক্ষকের কখনো ভুল ধরা হয়, তাহলে আমাদের দেশের ইউনিভার্সিটি তো স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি, এতে কী হবে? ওর জীবনই বাদ করে দেবে একবারে। আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তাম,
তখন আমাদের এক ছাত্র এক শিক্ষককে মানে শিক্ষক ঢোকার 2 মিনিট পরে ঢুকেছে। তো শিক্ষক জিজ্ঞেস করলো যায় তুমি কেন দেরি করলা? তো স্যার দেরি হয়ে গেছে। এই দেরি হয়ে গেছে এতটুকু বললো, এজন্য বলছে তোমার নামের পাশে একটা ভয়ানক চিহ্ন দিলাম, তুমি হয় ডিপার্টমেন্ট চেঞ্জ করো আর নাহলে 1 ইয়ার তোমার লস। ওপেন সবার সামনে ঘোষণা দেওয়া হলো। তো এই যে চিত্র, তাহলে আমাদের দেশ আর তারা কত মানে তাহলে তাদের যে বিনয়িতা, কখনোই মনে করেন না যে তিনি অনেক কিছু জানেন, এবং সবসময় শেখার এবং এলেম যে আদান প্রদানের জিনিস, হ্যাঁ সেটা কিন্তু তারা বোঝেন যে অনেক সময় আমি যা জানবো আমার ছাত্ররা তার থেকে বেশি জানতে পারে। একটা জিনিস ছাত্র জানা থাকতে পারে, আমার না জানা থাকতে পারে, এটা বিশ্বাস করতে হবে এবং সেটা শিখতে হবে। এলেম আদান প্রদান, আমি কিছু দেব কিছু নেব, এটাই তো। এজন্য প্রত্যেকটা ছাত্রকে তো বলা দরকার যে তোমরা এমন কিছু প্রশ্ন করো, হয়তো বা সব প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না, কিন্তু পরবর্তী দিনে এসে দেবো। আমি বলবো যে আগামীকাল দেবো প্রশ্ন উত্তর, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশে এটাকে খুব বড় চোখে দেখা যায়। দ্বিতীয়ত, তারা পাঠদানে যে তাদের আন্তরিকতা, এটা মাশাআল্লাহ, এত আন্তরিক তারা পাঠদানে। বিশেষ করে ক্লাস শেষ করে এবার ছাত্ররা প্রশ্ন করছে অফিস পর্যন্ত প্রশ্ন করতেই আছে, অফিসে ঢুকে গেছে প্রশ্ন করতেই আছে, বিরক্ত হচ্ছেন না, উত্তর দিচ্ছেন এবং গলা ধরে নিয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, আবার আরেক ক্লাসে যাচ্ছে, ছাত্ররা প্রশ্ন করতেছে, উত্তর দিচ্ছেন। আবার ওই একই শিক্ষক মসজিদের নবমীতে যে বসে আছে, এমনিতেই উনি চাচ্ছেন যে আমার কাছে কেউ আসুক, পড়ুক, পড়ানোর জন্য বসে আছে, কোনো কিছু না, টাকার জন্য নয়, এমনিতেই ওনারা চাচ্ছেন যে আমার কাছে কিছু শিখলো মানে কি, এটা আমার জান্নাতের ওসিলা হয়ে যাবে। এই যে তাদের যে পাঠদানে আন্তরিকতা, এটা খুব আমাদের দেশে কয়জনের মধ্যে পাওয়া যাবে। তারপর তাদের বন্ধুসুলভ যে আচরণ, মাশাআল্লাহ। শিক্ষক আবার যখন ক্লাস থেকে বের হয়ে গেল, তখন মাশাআল্লাহ এত আন্তরিক, বন্ধুর মতো গলা ধরে নিচ্ছে, গলা ধরে জিজ্ঞেস করছে তুমি বাড়ি কোন জায়গায়, কোন দেশে, তোমার দেশের অবস্থা কী, তোমার দেশের দাওয়াতের ময়দান কী, কেমন চলতেছে, এত সুন্দর সব কুশলাদি জিজ্ঞেস করতেছেন। মনে বলছে যে মনে হয় বন্ধু, আর ক্লাসের বাইরে আর ছাত্র শিক্ষক না। এই যে এই বৈশিষ্ট্যগুলো আমাকে খুবই মুগ্ধ করেছে। এবং তাদের যে আরেকটা বলবো যে একটা ঘটনা মানে আমার খুব অন্তরে হয়, যে আমার একজন শিক্ষক ছিলেন মদিনা ইউনিভার্সিটিতে। তো ওনার প্রতি ক্লাসে 1 মিনিট দেরি করে আসেন না, মানে এমন কোনো ক্লাসে দেখিনি যে ঘন্টা পড়ার 1টা মিনিট দেরি হয়েছে তার। একবারে টাইম বাই টাইম ক্লাসে উপস্থিত, এবং ঘন্টা শেষ হলে ক্লাস থেকে বেরোয় যাবেন। আর মাঝখানে কোনো গল্প গুজবও করেন না, তেমন পড়াইতেই আসেন। তারপর সবচেয়ে বিস্ময়কর ঘটনা হলো যে একবার দেখলাম যে আমাদের ক্লাস হবে এবং তার সন্তান, নিজের ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, সকালবেলা তার জানাজা হয়েছে, দাফন হয়েছে। দাফন করার পরে ওই দিনই জেদ্দায় দাফন হয়েছে, ওখান থেকে তিনি ফ্লাইটে মদিনায় এসে আমাদের ক্লাসে ঢুকছেন একই দিনে। সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞেস করলাম যে শেখ, আমরা শুনলাম যে আপনার তো সন্তান মারা গেছে, ছেলে মারা গেছে। তো উত্তর দিলেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে চলে গেছে, আমার কি করণীয়? দোয়া করছি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করুক, দিয়ে পড়ানো শুরু করলেন। আর তেমন অন্য কোনো কথা বললেন না। এই যে কেন, যে তারা একটা চাকরি করছেন আর এই একটা পড়ানোর মাধ্যমে তো তারা বেতনটা নিচ্ছেন, এটা যেন হালাল হয়। হ্যাঁ, এখানে যেন কোনো ফাঁকিবাজি না হয়, কোনো অন্য কিছু না হয়। এত তারা মানে একনিষ্ঠ। হ্যাঁ, এই বিষয়গুলো অনেক শিক্ষকের ব্যাপারে অনেক ঘটনা আছে যেগুলো আসলে খুবই মনে পড়লে তাদের জন্য দোয়া বের হয় সবসময়, যে আসলে শিক্ষক হলে এই ধরনের হওয়া উচিত। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের দেশের সাথে তাদের মৌলিক পার্থক্য আছে। জাযাকাল্লাহু খাইরান, চমৎকার বিষয় বললেন। এবং একজন শিক্ষকের যে আদর্শিক গুণগুলো থাকা প্রয়োজন, আমার মনে হয় সবগুলোই তাদের মধ্যে আলহামদুলিল্লাহ বিদ্যমান। আল্লাহ তাদেরকে সবাইকে ইহকালে পরকালে শান্তি ও মুক্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। অসংখ্য ধন্যবাদ শেখ আপনাকে। আমরা আপনার এক্সপিরিয়েন্স থেকে আলহামদুলিল্লাহ অনেক জিনিস জানলাম, এবং তাদের যে বৈশিষ্ট্য গুণাবলী এগুলো আমরা জানলাম আলহামদুলিল্লাহ। যদি এবার পার্সোনালি একটু দিক দিয়ে যাই, যে আপনার যে দীর্ঘ জীবন মদিনা বিশ্ববিদ্যালয়ে, তো সেইখানটায় আপনার যদি ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার কথা বলতেন তাহলে আমাদের অন্যদের জন্য সুবিধা হতো। জাযাকুমুল্লাহ খাইরান। এখানে ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে যেটা যা আমরা ভালো অভিজ্ঞতা সেটা হলো যে আমরা বাংলাদেশের মানুষ জানি যে আমাদের বাংলাদেশের ছাত্র যারা লেখাপড়া করি, আমরা আসলে হিংসুক শ্রেণী। হিংসুক শ্রেণী বলতে
যে আমরা এক ছাত্র আরেক ছাত্রকে কোনো কিছু দিতে যাই না। কেউ যদি নোট করে, নোট শেয়ার করা করে এগুলো না, কেউ কাউকে দিব না। আমরা সবসময় মনে করি যে আমার নোট পড়ে আরেকজন সে ভালো রেজাল্ট করবে, এটা কখনো হতে পারে না, এটা আমি চাই না। কিন্তু মদিনাতে যখন গেলাম তখন দেখলাম যে যারা শিক্ষকদের বক্তব্য তো আর বক্তব্য দিয়ে যাচ্ছে, আর তারা কিছু কিছু ছাত্র আছে যারা একবারে হুবহু শিক্ষকদের বক্তব্য নোট করে নিচ্ছে, লিখে ফেলতেছে, এত দ্রুত লিখতে পারে, এত ব্রিলিয়ান্ট তারা, বিশেষ করে ইয়ামানি ছাত্ররা। তো তারা কি করে, তাদের নোটগুলো ফটোকপি করে নিয়ে এসে আমাদের সবাইকে দেয়, নিজেরা টাকা খরচ করে ফটোকপি করে নিয়ে এসে সবাইকে দিচ্ছে যে আমি এটা লিখেছি, তোমরা এটা পড়ো। হ্যাঁ, কেন? মানে ও চাচ্ছে যে আমি নোট করে দিলাম, আমারটা পড়ে যদি সে উপকৃত হয়, এলেম অর্জন করে, এটা আমার জান্নাতের ওসিলা হবে। হ্যাঁ, এটা চাচ্ছে। আবার অনেকেই যদি টাকা খরচ না করে, অনেকেই ফটোটা নিজেই তার নোট ফটোকপি করে এক কপি রেখে চলে এসছে ইয়েতে ফটোকপির দোকানে, নিয়ে এসে ঘোষণা দেয় যে আমি আমার মানে নোটটা ওখানে রেখে এসেছি, তোমাদের যাদের প্রয়োজন তোমরা দেখো, পছন্দ হলে তোমরা ওটা নিও, ওখানে রাখা আছে। তাহলে এই যে তারা নিজেরাই। আবার শিক্ষকদেরকে দেখেছি যে শিক্ষকরা তারা যেটা পড়াচ্ছে, একটা নোট করেছে, সেই নোটটা সবাইকে ফটোকপি করে নিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোমরা এটা পড়ো। হ্যাঁ, মানে এই যে এটা মানে একটা আলাদা অভিজ্ঞতা, যে মাশাআল্লাহ। সেখান থেকেই কিন্তু আমার মনে হয় মন প্রশস্ত করা, মন প্রশস্ত করা দরকার আমাদের। হ্যাঁ, আমাদের দেশের এটা আমরা মনে হয় একটু সংকীর্ণ মনা, আমাদের দেশের ছাত্র যারা লেখাপড়া করি, এখান থেকে আমাদের একটু বের হওয়া দরকার। আর খারাপ অভিজ্ঞতা বলতে, খারাপ অভিজ্ঞতা কিছু থাকবে সব জায়গাতেই। খারাপ অভিজ্ঞতা বলতে আমার একটা জিনিস পছন্দ কখনোই হতো না, যে বিশেষ করে যারা আরাবিয়ান পুলিশ আছে, কোনো জায়গায় যদি ঠেকে যায়, তো পুলিশরা মানে এমনভাবে ও যা বুঝবে তাই, ও মানে আর দ্বিতীয় কিছু বুঝতেই যাবে না। হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগতো। এবং এক্ষেত্রে আমরা এখনও যারা হজ্জে যাই, হজ উমরাতে যাই, সেটা কিন্তু সেই চিত্র আমরা দেখতে পাই। ঘিরে দিয়েছে, ওই ঘেরা যদি দেখা যাচ্ছে একজন স্বামী স্ত্রী, তো স্ত্রী পার হয়ে গেছে, স্বামী বাইরে আছে, ওভাবে থাকবে। আর স্ত্রী এখন কোন জায়গায় হারাইতেও যেতে পারে। ওকে যদি বলা হয় যে আমার স্ত্রী চলে গেছে ভিতরে, আমাকে যাইতে হবে, আজ যেতে দেবে না। হ্যাঁ, এই জিনিসগুলো মানে একবারে এখানে গোড়ামি, এটা আমার কাছে মোটা পছন্দ হয় না। এটা আমার যারা হজ্জে উমরাতে যায় তারা কিন্তু এগুলো আমরা ফেস করি সবসময়। আর আরেকটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে যে যখন আপনি মদিনা বিশ্ববিদ্যালয়ে যান, তখন যাওয়ার যে প্রক্রিয়াটা ছিল এবং আকস্মিকভাবে আপনি একটা ফোন পেয়েছিলেন, তারপরে সেখানে গেলেন, যদি সেই বিষয়ে একটা বলতেন। আচ্ছা, সেটা আমার জীবনে সবচেয়ে স্মরণীয় ঘটনা। আমি তখন গ্রামের বাড়িতে ছিলাম। হঠাৎ মানে আমার তো কখনো স্বপ্নেও ভাবিনি যে আসলে মদিনাতে চান্স হয়ে যাবে। কাগজ পাঠাইছি, আল্লাহ আলাম, আল্লাহ চান্স হতেও পারে, বলা যায় না। হঠাৎ গ্রামে ছিলাম, গ্রাম থেকে একটা মোবাইল ছিল আমার, বাটন ফোন। তো মোবাইলে হঠাৎ কল আসলো এবং বলা হলো যে আপনি মদিনাতে চান্স পেয়েছেন। আসলে যেদিন এটা বলা হলো সেদিন এত মানে আনন্দিত হয়েছিলাম। আনন্দ বলতে সেদিন হয়তো রাত 7টার দিকে খবর যায় আমার কাছে। তো সেদিন রাত্রে আমার আর ঘুম আসেনি, পুরো রাত আমার ঘুম আসেনি। মানে এই যে মদিনাতে চান্স পেয়েছি, যেটা হয় স্বাভাবিকভাবে, মদিনাতে চান্স পেলাম, এই ইয়েতে আবেগে আর ঘুমও হয়নি সারা রাত। চিন্তা করেছি সবসময় মদিনাতে যাব, ওই। তো এটা একটা আলাদা মুহূর্ত, আসলে এটা সবার জীবনে আসে। হ্যাঁ, এই ধরনের একটা খুশির খবর যখন আসে সবার জীবনে আসে। তারপর আমরা মদিনাতে যখন সব কাগজপত্র রেডি করলাম, মদিনাতে গেলাম। মদিনা যখন পা দিলাম, আলহামদুলিল্লাহ, ওই মদিনা এয়ারপোর্টে নামলাম, তখন আমাদের রিসিভ করলেন আলহামদুলিল্লাহ আমাদের কর্তৃপক্ষের গাড়িও গেছিলো, কিন্তু আমাদের রিসিভ করতে গেছিলেন আমাদের বড় ভাইরা গেছিলেন যারা ছিলেন, এবং সাথে ইন্ডিয়ার আমাদের এক বড় ভাই তার নিজস্ব গাড়ি নিয়ে গেছিলেন আমাদেরকে রিসিভ করতে। তার নিজস্ব গাড়ি বলতে আমাদের আব্দুল মতিন সালাফি সাহেবের ছেলে মতিউর রহমান ভাইয়ের নিজস্ব গাড়ি ছিল, তিনি ওখানকার ছাত্র ছিলেন। তেনার নিজস্ব গাড়িতে আমাদেরকে মদিনাতে নিয়ে যান এবং সব কিছু ঠিক করে দেন। এই স্মৃতিটা আমার সবসময় মনে পড়ে। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দীর্ঘক্ষণ সময় দিলেন আলহামদুলিল্লাহ, এবং আমরা আপনার কাছ থেকে অনেক বিষয় জানলাম এবং অনেক জিনিস আমরা শিখলাম। যারা পরবর্তী সময়ে যাবেন মদিনা বিশ্ববিদ্যালয়ে, তাদের যেন অনেক উপকার হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আমরা দোয়া করি যেন মহান আল্লাহ তাআলা আপনাকে এর বিনিময়ে ইহকালে পরকালে শান্তি ও মুক্তি দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ, আজকের 10ম পর্ব।
দশম পর্বের বিষয় চলছিল উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন। আমাদের সঙ্গে আজকের অতিথি হিসাবে ছিলেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসা এবং বাহরাইনের সাবেক দায়ী শেখ শরীফুল ইসলাম আল মাদানী। আমরা ওনার কাছ থেকে অনেক বিষয় জানলাম। আমরা দোয়া করি যেন মহান প্রভু এর বিনিময়ে তাকে উভয়কালে শান্তি ও মুক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা যখন দেখছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে সামনের পর্বটি দেখার আহ্বান জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।